তারপরেও এদের গল্প এত বিক্রি হচ্ছে, তার মানে বাংলায় একটা ব্যাপক অংশের পাঠক আছে। অনেকে বলেন বিশ্বায়নের যুগ, অমুক তমুক, এর ফলে পড়া কমছে। আমার তো মনে হয় না। বাংলা বইয়ের যারা অন্যরকম কাজ করছে তাদের কোনোভাবে বিক্রি বাটা কমছে, বা মানে সিরিয়াস বইয়ের ক্ষেত্রে বিক্রি বাটা কমছে। তার প্রমাণ হচ্ছে মানে আমাদের নিজেদের বিক্রি বাটা আমি যা বুঝি, এবং পত্রিকার ক্ষেত্রেও বারবার বলবো, প্রত্যেকটা লিটল ম্যাগাজিনের বিক্রি যথেষ্ট ভালো, প্রত্যেকটা লিটল ম্যাগাজিনের কথা। যা রটানো হয়, যা আদানি নিয়ন্ত্রিত 80% মিডিয়া যখন আমাদের কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে, এবং কোনো একটা কিছু নামানোর আগে, এই রাম মন্দির হওয়ার 8 মাস আগে থেকে 13,000 একদম মায়না করা লোকজন রেখে সোশ্যাল মিডিয়ার দখল নেওয়ার, এই দু ধরনের মিডিয়ার দখল নেওয়ার বাজারেও বলবো এদের বিরোধী যে কাজগুলো একমাত্র লিটল ম্যাগাজিনই করছে, একই কাজ আপন পাঠের লেখকরা করছেন, একই কাজ আমাদের যে গল্প সিরিজের লেখকরা তারা কনস্ট্যান্ট করে চলেছেন। একটা ধর্ম বিক্রি করতে তাদের যে পরিমাণ ইজি টু অ্যাক্সেস, আমরা যে কথাগুলো বিক্রি করছি সেটা কিন্তু অতটা ইজি টু অ্যাক্সেস না, এটা আপনাকে বুঝতে হবে। পত্রিকার জগৎ থেকে আজকে তাদের প্রকাশনী হয়ে ওঠা একটা যুক্তি তর্ক গল্পের অদ্ভুত জায়গা। ফলে সেই আপন পাঠের সন্দীপ নট্টকে আমরা প্রথমেই স্বাগতম জানাচ্ছি। নমস্কার। আপন পাঠের পক্ষ থেকে কথামুখের এবং ভাবনামুখ দুটো প্রতিষ্ঠানকেই আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন যে আপনারা এ ধরনের আয়োজন করছেন, বা আমাদের মতো যারা হচ্ছে কর্পোরেটের বিরুদ্ধে এই প্রবল শক্তিমান একটা মানে যাদের শক্তিমান হিসেবে ধরা হয়, যদিও তারা শক্তিমান নন, সঙ্গে হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত মিডিয়া। এই যুগে আমরা যারা লিটল ম্যাগাজিন করি, আমরা যারা মুক্ত চিন্তার পরিসরকে বাড়াবার লড়াই করে যাচ্ছি আমাদের প্রকাশনা ও আমাদের ছোট পত্রিকাগুলোর মধ্য দিয়ে, তাদের এই সকলের পক্ষ থেকে কথামুখ এবং বিষয়মুখকে আমাদের ধন্যবাদ, এবং কথামুখ ও ভাবনামুখকে আমাদের সকলের তরফ থেকে, লিটল ম্যাগাজিন জগতের পক্ষ থেকে, সমস্ত লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা বলি, লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একটা কান্না, লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একটা প্রতিরোধ। সেই লিটল ম্যাগাজিন থেকে আজকের এই যে প্রকাশনী হয়ে ওঠার চ্যালেঞ্জটা কীরকম ছিল, লড়াইটা কীরকম ছিল? হ্যাঁ, আমাদের এটা প্রথমত তো চিন্তাই মানে পত্রিকা, এই পত্রিকাটা আমাদের যারা মানে প্রথমে বলতে হবে যে আমাদের মেধা বা আমাদের এই রুচি বা আমাদের পত্রিকা হয়ে ওঠার পেছনে অনেকগুলো মানুষ, মানে যারা বাঙালির মেধা হিসেবে তাদের আমরা তাদের সংস্পর্শ বা আমাদের কাছাকাছি আসার সুযোগ হয়েছিল। প্রথমেই নাম বলবো, মানে রামকৃষ্ণ ভট্টাচার্য, অশোক মিত্র, শঙ্খ ঘোষ, দেবেশ রায় এবং পবিত্র সরকারের কথা। তারও পরবর্তীতে আমরা অবশ্যই শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আশিস লাহিড়ী সহ অন্যদের কথা বলবো। আমাদের ছোট পত্রিকা এবং ওয়েব পত্রিকা একই সাথে আমাদের পথ চলা শুরু হয়। প্রথমত আমাদের ছোট পত্রিকাটা সহজে পাঠ নামে আমাদের পথ চলা শুরু হয়, সেটা অ্যান্টি ক্যাপিটালিজম এবং অ্যান্টি কমিউনালিজম বিরোধী একটা প্যাম্পলেট হিসেবে কাজ শুরু হয়। পরবর্তীকালে এবং হরপের পাশে আছি বলে একটি ওয়েব পত্রিকা 2015 সাল থেকে আমাদের এই নামে পথ চলা শুরু হয়, এবং এই দুটো পত্রিকাই মূলত মুক্তচিন্তার চর্চা, মুক্তচিন্তা ও যুক্তিবাদ চর্চাকে কেন্দ্র করে গড়ে ওঠে, এবং এই পরিসরকে, এই ভাবনাগুলোকে তুলে ধরার কাজ করবে এই পত্রিকা। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। এবং আপন পাঠ পরবর্তীকালে আমাদের যে ওয়েব পত্রিকা, সেটাও আপন পাঠ নামে দুই বাংলায় যখন ব্যাপক পরিচিতি লাভ করে, সেই সময় কথা সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুজন মানুষের কথা না বললে আমাদের যে বেড়ে ওঠা, আমাদের মেরুদণ্ড যারা ছিলেন, আমাদের মস্তিষ্কের কাজ যারা করেছেন, দেবেশ রায় এবং হাসান আজিজুল হক, এনাদের অবদান অনস্বীকার্য। প্রথমত হচ্ছে এনাদের কাজ করবার পদ্ধতি ইত্যাদি আমাদের আপন পাঠকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে। এরা যে কোনো কাজ ধরবার আগে, এবং রামকৃষ্ণ ভট্টাচার্য যে কোনো কাজ ধরবার ক্ষেত্রে এনাদের কাজ করবার পদ্ধতি ছিল সেই বিষয়ে যা বই আছে
লাইব্রেরিতে অপ্রকাশিত এবং আরও যা যা পাওয়া যায় এবং যা পাওয়া যায় না তা সংগ্রহ করে পড়ে ফেলা, নোট নেওয়া এবং আমরা নতুন কি করতে পারি এবং মুক্ত চিন্তাকে সেই পুরনো এবং নতুন ভাবনা মিলিয়ে কিভাবে যেটা মুক্ত চিন্তা এই সময় দাঁড়িয়ে যেটা সাম্প্রদায়িকতা বিরোধী ধারণা এটাকে প্রমোট করবে বা এই ভাবনাকে ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এবার একটা অন্য জায়গায় যাই, আপনাদের সাম্প্রতিক সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে উল্লেখযোগ্য দু একটা বই যদি আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। উল্লেখযোগ্য বই আমাদের প্রথমেই বলতে গেলে আমাদের আসলে অনেকগুলো বই, তার মধ্যে প্রথমেই বলতে হবে যে আমাদের আশিস লাহিড়ীর লেখা ফ্যাসিবাদ, মনুষ্যত্ব ও বিজ্ঞান, এটা আমাদের একটা মাইলস্টোন কাজ। এর সঙ্গে সঙ্গে আমরা রামকৃষ্ণ ভট্টাচার্যের দুটি তিনটি কাজের কথা বলবো, যেমন ক্লাসিক কেন চিরায়ত, রবীন্দ্রনাথের তিন সঙ্গী এবং একেবারে নতুন বই সমাজবাদী কবিতা, এবং সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটা কাজ বলবো এঙ্গেলস বিরোধিতার জবাবে, মার্কস ও এঙ্গেলসের দ্বিবাচনিক সহযাত্রা। এটা ইতিমধ্যে দুই বাংলায় মারাত্মক সমাদৃত হয়েছে এবং অসংখ্য ফোন, অসংখ্য পাঠকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন। এটা নিয়ে আমাদের একটা বিতর্ক সভার আয়োজন করতে হবে, কারণ অনেকের অনেক মত আছে, আবার পক্ষের মত আছে অসংখ্য। এবং শোভনলাল বাবু এই বইটার ভূয়সী প্রশংসা করেছেন, শোভনলাল দত্তগুপ্ত। আর এর সঙ্গে সঙ্গে আমাদের পত্রিকার ক্ষেত্রে বলবো, এই যে উনি ইন্টারভিউ শুরুর আগে উনি বলছিলেন যে যেখানে সবার পত্রিকার বিক্রি একটা মানে হয়তো কি বলবো কর্পোরেট মিডিয়া এটাকে তৈরি করছে যে লিটল ম্যাগাজিনের বিক্রি কমে যাচ্ছে, সেটাকে থাপ্পড় লাগিয়ে কিভাবে আপন পাঠের গল্প সংখ্যা এবং অন্যান্য পত্রিকা ব্যাপকভাবে দুই দেশে সমাদৃত হয়েছে। দেখুন আমাদের পত্রিকাগুলোর প্রত্যেকটা সংখ্যা আমি বলতে পারি এই যে আমাদের আপন পাঠ গল্প সংখ্যা, আমরা গল্প সংখ্যা যখন করেছি এটা দেবেশবাবুর দেখানো পথ ধরেই আমরা করেছি। আমরা প্রতিটা গল্পকারকে বলেছিলাম যে আমাদের গল্পকার এই যে ট্যাগলাইন এখনকার গল্প, এইটা তৈরি করে দিয়েছিলেন দেবেশবাবু, দেবেশ রায়। এবং আমরা কি ধরনের গল্প নেব, প্রথম দিনের গল্প সংখ্যা থেকে আজ অবধি গল্প সংখ্যা দেখবেন তথাকথিত বিখ্যাতদের গল্প আমরা নিইনি। এবং যাদের একটা ধারণা আছে বাণিজ্যিক পত্রিকাগুলোর ক্ষেত্রে গল্প সংখ্যা করার, যে তথাকথিত পপুলার নাম নিয়ে পত্রিকা করা এবং সেখানে মানে গরুর এই জাবদা কাটার মতো যা খুশি তাই ছেপে দেওয়া। আজকের বাঙালি মানে পরবর্তী এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু যারা মানে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য, অর্ণব সাহা বা ধরুন আপনার সম্বিত চক্রবর্তী বা ধরুন সৌগত ভট্টাচার্য বা ধরুন বনমালী মাল, শান্তনু ভট্টাচার্য বা ধরুন প্রলয় নাগ পড়ছেন বা ধরুন অনির্বাণ বসু পড়ছেন, তাদের কাছে বা গৌতম চক্রবর্তী পড়ছেন, তারা কিন্তু এইসব বাণিজ্যিক পত্রিকাকে পাত্তাই দেয় না পাঠক। এইটা প্রমাণ হচ্ছে আপন পাঠের বিক্রি। এখানে একটা কথা বলি, হাসান আজিজুল হক আমার খুব প্রিয় গল্পকার। আজকে অনেকেই বলেন 60 বা 70 দশকে যে গল্প লেখা হতো আজকে গল্প মৃত হয়ে গেছে। আমি এটা মজা করে বলি, এখানে অনেকের গল্প আছে যে আমি এমন 15 জন লেখককে চিনি যারা ওরহান পামুকের থেকে খুব ভালো গল্প লেখে, তার শেষ নামটা আমি নিজেরটা রাখি, কিন্তু আমার গল্প আপনারা রাখেননি। মানে এটা হয়তো বাংলা গল্পকে আপনারা বঞ্চিত করলেন না, আমায় বঞ্চিত করলেন বুঝতে পারলাম না। যাই হোক পাঠক, এটা জাস্ট একটা মজা করলাম। বিষয়টা হচ্ছে গল্পের ক্ষেত্রে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি, গোল গল্পের যুগ তো চলে গেছে, ফলে আজকে লিডিয়া ডেভিসরা একভাবে নতুন গল্প তৈরি করছে। গল্পের ক্ষেত্রে আজকে আপনার কি মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? কেননা ফ্যাসিবাদ কোট আনকোটলি খুব সরল একটা ন্যারেটিভ করে দিচ্ছে যে রাম মন্দির বানাও খুশ হয়ে যাও। ফলে গল্পের ক্ষেত্রে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনার কি মনে হয়েছে? এখন গল্পকারদের কাছে সত্যিকারের একদম ঠিক জায়গায় ধরেছেন যে গল্পকারদের চ্যালেঞ্জটা অনেক মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা দিন। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের গল্প পড়ুন, এর সঙ্গে আমি একই সঙ্গে বলবো সৌগত ভট্টাচার্যের গল্প পড়ুন, সম্বিত চক্রবর্তীর গল্প পড়ুন, শঙ্খদীপ ভট্টাচার্যের গল্প পড়ুন, এর উত্তর পাবেন বইগুলোয়। তবু আমি বলবার কথা আমি অবশ্যই বলবো তাদের অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যেমন তাদের কাছে তো আগের গল্প
গল্পকারদের কাছে এই বিষয়টা কখনোই ছিল না, মিডিয়ার এই দাপট ছিল না, এত ওটিটি চ্যানেল ছিল না, তারপরেও এদের গল্প এত বিক্রি হচ্ছে। তার মানে বাংলায় একটা ব্যাপক অংশের পাঠক আছে। অনেকে বলেন বিশ্বায়নের যুগ, অমুক তমুক, এর ফলে পড়া কমছে। আমার তো মনে হয় না। বাংলা বইয়ের যারা অন্যরকম কাজ করছে তাদের কোনোভাবে বিক্রি বাটা কমছে, বা মানে সিরিয়াস বইয়ের ক্ষেত্রে বিক্রি বাটা কমছে। তার প্রমাণ হচ্ছে মানে আমাদের নিজেদের বিক্রি বাটা আমি যা বুঝি, এবং পত্রিকার ক্ষেত্রেও বারবার বলবো, প্রত্যেকটা লিটল ম্যাগাজিনের বিক্রি যথেষ্ট ভালো, প্রত্যেকটা লিটল ম্যাগাজিনের কথা। যা রটানো হয়, যা আদানি নিয়ন্ত্রিত 80% মিডিয়া যখন আমাদের কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে, এবং কোনো একটা কিছু নামানোর আগে, এই রাম মন্দির হওয়ার 8 মাস আগে থেকে 13,000 একদম মায়না করা লোকজন রেখে সোশ্যাল মিডিয়ার দখল নেওয়ার, এই দু ধরনের মিডিয়ার দখল নেওয়ার বাজারেও বলবো এদের বিরোধী যে কাজগুলো একমাত্র লিটল ম্যাগাজিনই করছে, একই কাজ আপন পাঠের লেখকরা করছেন, একই কাজ আমাদের যে গল্প সিরিজের লেখকরা তারা কনস্ট্যান্ট করে চলেছেন। আপনারা গল্পের বইগুলো আমি বলবো বারবার পড়ুন, এবং তাদের যা ন্যারেটিভ, তাদের যা অর্থাৎ ছক ভাঙা গল্প বলতে পারেন, এখন শুধুমাত্র মানে তাদের পরীক্ষা নিরীক্ষা। আমি বলবো একটা গল্পের বইয়ের কথা, অর্ণবদা লিখেছেন এখানে যে কী লেভেলের পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ইভো মোরালেস দেশে ফিরছেন, আপনারা না পড়লে এটা যারা গল্পের পাঠক তারা করবেন না। আরও দুটো বইয়ের কথা, হুগো চাভেজের ইভো মোরালেসা, আরও দুটো গল্পের যে দুর্নীতির অভিযোগে যাকে সরে যেতে হয়েছিল, আরও এবং পরে সেটা হয়েছেন, উনি ক্লিন চিট পেয়েছেন। আরও দুটো বইয়ের কথা আমি অবশ্যই বলবো, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের রাক্ষসের ঘরবাড়ি, আর হচ্ছে আক্রান্ত, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের অবশ্যই পড়বেন। আর যেগুলো আমরা করিনি এমন কিছু লেখকের কথা বলি যাদের বই অবশ্যই পড়া উচিত, পড়বে অবশ্যই। আপনারা অনির্বাণ বসুর গল্প পড়ুন, অবশ্যই আপনারা কনিষ্ক ভট্টাচার্যের গল্প পড়ুন, সাদিক হোসেনের গল্প পড়ুন, আপনারা ওই ছেলেটা ওই মেদিনীপুরের যাদের বই নেই, অনুপম, যাদের বই নেই তাদের কথা বলবেন না। যাদের বই নেই তাদেরকে আমি বলবো আপন পাঠ গল্প সংখ্যা অবশ্যই পড়ুন। আমরা তাদেরই ধরে এনে বিভিন্ন জেলা থেকে বারবার পড়ে তারপর তাদের গল্প ছাপছি। আপনারা বারবার দেখবেন এখানে কোনো পরিচিত গল্পকারের নাম নেই। এইখানে নেক্সট প্রশ্নে আমার কাছে রয়েছেন বিশিষ্ট এই মুহূর্তে বাংলা সাংবাদিকতার অন্যতম নক্ষত্র নরেশ জৈন। আমি আমার বন্ধুদের বলবো, যারা এই অনুষ্ঠান শুনছো, কতজন শুনছো দেখতে পাচ্ছি না, যারাই শুনছো, নরেশ জৈনকে যদি মিস করো তাহলে বাংলা সাংবাদিকতাকে তুমি মিস করছো। হ্যাঁ নরেশ দা। হ্যাঁ বলছি, বলার আগে দুটো জিনিস চাইছি। দেবাশিস, আপনি একটু ওদিকটা সরুন। হ্যাঁ, ফ্রেমটাকে দেখে আরও সরুন, ফ্রেমটাকে ভরি। সন্দীপ তো আগে সামনে চলে আসুন। আমরা রাইটার মানে যিনি প্রকাশক তাকে সামনে পেয়ে গেছি। এবার যে প্রশ্নটা, 35টা যুদ্ধ চলছে, রাম মন্দির হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, ধর্ষণ বাড়ছে, পুলিশেরাও এমন করে রাস্তায় নামছেন, সেফ ড্রাইভ সেফ লাইফ, মানে মনে হচ্ছে আমাদের দেশ খুব ভালো আছে। সেই সময় যখন গল্পকাররা গল্প লিখছেন, আপনি বলেন যে আউটস্ট্যান্ডিং যে গল্পগুলো আসছে, একটা ছোট গল্প আপনার মনে পড়েছেন, ভালো লেগেছে, তার ন্যারেটিভ যদি একটু তুলে ধরেন। আমি যেমন এখন বলি, এই রাম মন্দির নিয়ে এই কতগুলো গল্প ইদানিং পড়েছি যেগুলো আমাদের পরবর্তী গল্প সংখ্যায় আসছে। আমরা একটা অদ্ভুত কাজ করছি, 8টা এই সময়ের রাজনীতি নিয়ে, একদম রাজনৈতিক গল্পের কাজ, এই সময়ের রাজনীতি নিয়ে 8 জন গল্পকার গোটা পশ্চিমবঙ্গ থেকে বাছাই করে তাদের আমরা বলেছিলাম রাম মন্দির, আদানি ইত্যাদি যা হচ্ছে এ নিয়ে 8টা গল্প নিয়ে একদম বই হচ্ছে, ডাইরেক্ট, কোথাও প্রকাশ হয়নি। তার মধ্যে সাক্ষ্যজিৎ ভট্টাচার্য রয়েছেন, তার মধ্যে লুৎফর রহমান রয়েছেন, তার মধ্যে সৌগত ভট্টাচার্য, এরকম 8 জন বিখ্যাত গল্প। সেখানে যেমন একটা গল্পের কথা আমি উল্লেখ করতে পারি, যে এই যে ভারতবর্ষ ক্ষুধা তালিকায় যে এই 121 নম্বরে, ভারতবর্ষের বেকারি বৃদ্ধি, এগুলোর কথাও স্মরণ করিয়েছেন। সঙ্গে স্মরণ করিয়েছেন যে 1528-এর এই যে খনন, নুরানির বই, সেখানে 1528-এর যে বাবরির এসবও পাওয়া গেছে, সেই কথাও কিন্তু এই গল্পে স্মরণ করানো হয়েছে। দুটো কথা বলি দেবাশিস দাকে মাইকটা দেওয়ার আগে। আপনারা যারা নিউজ দেখেন, আপনারা যারা গল্প পড়েন, যে সময়টা নিজের সময়কে ধরতে পারে না, তারা আলটিমেটলি সময়ে ওঠে না, তারা অতীতে ফিরে যায়, যেটা বিজেপি আমাদেরকে ফ্যাসিবাদী ফোর্সটা নিয়ে যায়। নেক্সট প্রশ্ন ভাই দেবাশিস। নরেশদা খুব অসাধারণ জায়গাটা ধরেছিলেন।
আমি আবার একটু বাস্তব রুক্ষ মাটিটায় আসব। 60-এর দশকে আমরা দেখেছিলাম যেটা ওয়াল্টার বেঞ্জামিন একসময় বলছেন যে পৃথিবীর যে কোনো স্মারক আসলে রক্তচিহ্ন আঁকা। সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে অভিযোগ উঠেছিল, যেটা অনেক সময় মানে অনেক লেখকও তুলেছেন, বিশেষ করে মিলান কুন্দেরারা, যে তারা কিন্তু পূর্ব ইউরোপের দেশগুলোতে এক ধরনের পার্টি স্পন্সর্ড গণহত্যা করেছিল। 60-এর দশকে আমরা দেখেছি যে ভয়ঙ্করভাবে বামপন্থী প্রকাশনী মানে সে একটা পার্টি অর্গানাইজেশন, পার্টির যা কথা তাদেরও তাই কথা। আজকের দিন একটা বামপন্থী অর্গানাইজেশন বা বামপন্থী প্রকাশনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা কি, এবং সে ইতিহাসের এই খদগুলো যেটা মিলান কুন্দেরা তুলে ধরছে না। আমার মিলান কুন্দেরাকে কখনো কিন্তু খুব একটা মার্ক্সবাদ বিরোধী মনে হয়নি। এই বিষয়টা নিয়ে যদি আলোকপাত করে যে আজকের দশকে দাঁড়িয়ে একটা বামপন্থী প্রকাশনী সংস্থার চ্যালেঞ্জটা কোন জায়গায়, সে কি আজও পার্টির মুখপত্র এবং ইতিহাসের খদগুলো, যেটা লেনিন বারবার বলছেন আত্মসমালোচনা বামপন্থীদের সবার আগে করতে হবে, সেই ইতিহাসের খদগুলো তুলে ধরার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকাটা। একদম ঠিক জায়গায় ধরেছেন উনি, যে আমাদের ভূমিকা ইত্যাদি এগুলো বলছিলেন। আমি প্রথমেই বলবো যে আমাদের পত্রিকার কথা, যে আমাদের পত্রিকা পড়লে মোটামুটি এর উত্তর পাবেন। এবার আমাদের কি কি কঠিন সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে। এক হচ্ছে, এটা তো ঠিকই যে রাজনৈতিক সংস্কৃতি, এই যে লিটারেচার কালচার যেটা আমাদের লিট কালচার যেটা দাঁড়াচ্ছে, সেই জায়গাটায় আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটা জিনিস দেখুন, পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলো একটা সময় হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে আসতো স্কুলগুলো, বইমেলা ইত্যাদি লিটল ম্যাগাজিন মেলাগুলো, সেখানে চর্চা হতো। লিটল ম্যাগাজিন যখন এই কলেজগুলোকে ধরে, বাংলা বিভাগ ইত্যাদি বিভাগগুলোকে ধরে কাজ করত, এর সঙ্গে সঙ্গে এই যে ধরুন একটা বড় জায়গা, আগে লিটল ম্যাগাজিনগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের বাংলা সাহিত্য একাডেমি, বাংলা একাডেমি আর কি, অকাডেমি, প্রায় 1 কোটি টাকার মতো একটা বিজ্ঞাপন ছিল। সেখানে কোনো অনুপ্রেরণা লিখতে হতো না, কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রীর ছবি ছাপতে হতো না। সেখানে শুধু তথ্য সংস্কৃতি দপ্তর বা বাংলা একাডেমির তরফ থেকে, বাংলা একাডেমি, ওইটুকুই বিজ্ঞাপন ছিল। যে কোনো পত্রিকা তাদের 3টে বা 4টে সংখ্যা জমা দিলে তারা একটা মিনিমাম বিজ্ঞাপন পেত, সেটা 500 থেকে 1000 টাকার মতো। এটার মধ্যে কাউকে ধরতে হতো না। অসংখ্য পত্রপত্রিকা, এবং এটা নিয়োগ মানে এই গোটাটা গভর্নমেন্ট বিনিয়োগই করতো, হচ্ছে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি টাকা পয়সা বিজ্ঞাপন দিয়ে পত্রিকাগুলোকে বাঁচিয়ে রাখা, এবং আরও কতগুলো ছাড় ইত্যাদি সুযোগ ছিল। এই জায়গাটা একটা কমছে আমাদের ক্ষেত্রে, যে বর্তমান রাজ্য বা কেন্দ্রীয় সরকারের এরকম কোনো মানে পরিকল্পনা নেই। আর একটা বিষয় হচ্ছে, এই সবসময় লিটল ম্যাগাজিন তার চরিত্র বদল মানে রাখতে পারছে না ধরে। এবার তার মানে লিটল ম্যাগাজিন কি একটা মানে এক বাটি জলের মতো, সে কখনো নিজের সে আপডেট হবে না। এবার আপডেট মানে কি? সে ভূতের গল্প ছাপবে, সে থ্রিলার ছাপবে, তাহলে সে কি ছাপবে? আর এইটা একটা প্রশ্ন, এটা বোঝার জায়গা আছে। যে পরিমাণে আমাদের বাংলা সাহিত্য বা আমার মনে হচ্ছে লিটল ম্যাগাজিনের ক্ষতি করছে কোনো ওটিটি চ্যানেল বা প্ল্যাটফর্মটাম না, বা এই যে বিশ্বায়নের ফলে বারবার বিশ্বায়নের প্রসঙ্গ আসছে, এবং 1000টা চ্যানেল ইত্যাদি, এরা কখনোই আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। যারা বইয়ের পাঠক ছিলেন, আছেন, এবং আরও বাড়বেন। এই নতুন ছেলেমেয়েরা এসে আমাদের পত্রিকায় ওনারা দেখলেনও, এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গল্প সংখ্যা কিনে নিয়ে গেলেন। এর একটাই কারণ, আমরা যদি সেই রসদ দিতে পারি এবং এই সময়ের ছেলেমেয়েরা কি চাইছে এইটাকে একটা বোঝবার জায়গা অবশ্যই দরকার। লিটল ম্যাগাজিনের এনাদেরকে এটা ভাবতে হবে। আর কোনো থ্রিলার বা ভূত পেত মন্দির মসজিদের বইপত্র যে বাড়ছে, এটা কারা করছে, কি করছে, অর্থ বিভিন্ন ছোট ছোট পাবলিকেশনে শোনা যাচ্ছে,
যে আরএসএস ইত্যাদি প্রতিষ্ঠানের নাকি টাকা পয়সা ঢুকছে, নতুন নতুন পাবলিকেশন, নতুন নতুন পত্রিকা। অনেকে ভয় পাচ্ছেন, আমরা এতটুকু ভয় পাচ্ছি না, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। কারণ আমাদের পত্রিকায় যারা জড়িয়ে, আমাদের বৃহত্তর অংশটাই, আমাদের লেখকরাই অধিকাংশই অ্যাক্টিভিস্ট। আমরা অ্যাক্টিভিস্ট লেখকদের পছন্দও করি, যে কারণে রামকৃষ্ণ ভট্টাচার্য আমাদের প্রিয়তম লেখক। ক্লাসিক কেন চিরায়ত, এটা অসাধারণ বই। এবং কেন চিরায়ত, এটা অসাধারণ কাজ। হ্যাঁ, তো এই কারণেই আর রামকৃষ্ণ ভট্টাচার্য মানে আমাদের কাছে আরও অন্যতম কারণ। এই কারণে বারবার বলি আমরা কেন রামকৃষ্ণ ভট্টাচার্য, তার লেখা তো তার ধারে কাছে কেউ আসবে না আর হবেও না, এটা আমরা বিশ্বাস করি। এভাবে কিছু বলা যায় না। আর একটা বিষয় যেটা আমরা বলি, এটা আবেগে হয়তো উনি বলবেন আবেগে, কিন্তু আমি বিশ্বাস করি এটা। কারণ আরও একটা জায়গা, এই সময় লেখকরা কেউ পারবেন না এইটা বলতে আমি আনন্দবাজারে লিখবো না, আমি আনন্দ দেশে বই দেব না, আমি কোনো বড় পাবলিকেশনে বই দেব না। রামকৃষ্ণ ভট্টাচার্য চিরকাল লিটল ম্যাগাজিন থেকে হওয়া ছোট পত্রিকাকেই, ছোট পাবলিকেশনকেই বই দিয়েছেন, এবং এখনও তার নতুন যা বইপত্র হচ্ছে তারা এই ছোট ছোট পাবলিকেশনেই বই দিচ্ছেন, যারা লিটল ম্যাগাজিন থেকে পাবলিকেশন রয়েছে। আরএসএস এর যদি আপনি গেম প্ল্যানটা দেখেন, তাদের কিন্তু একটা ব্রড প্ল্যান আছে। মার্কস বলতেন স্মল ইজ নট অলওয়েজ বিউটিফুল। আরএসএস কিন্তু কখনো বলে না সে কোনো বড় পত্রিকায় লেখা দেবে না, সে বলে বড় পত্রিকায় লেখা দেবো, আমার পূর্ণাঙ্গ লেখাটাই দেব, ওখানে আমি ভেজাল মারবো না। আমার দর্শন যত বড় পত্রিকায় ছাপা হবে তত তো বড়, মানে আমার দর্শন আরও লোকের গায়ে ছড়ানোর ক্ষেত্রে এই আমাদের বামপন্থী লিটল ম্যাগাজিনগুলোর একটা অদ্ভুত কি বলবো ফোবিয়া কাজ করে। তারা সবসময় ছোট হয়ে থাকতে চায়। এটাকে আপনার কি মনে হয়? যদি ছোট হয়ে থাকতাম, যদি ছোট হয়ে থাকার, আপনার কথা বলছি না, আমি সার্বিক, মানে আপনার না, আমি সবার কথাই বলছি, সব লিটল ম্যাগাজিনের কথাই বলছি। আমি নাম ধরে ধরে বলতে পারি বিভিন্ন লিটল ম্যাগাজিনের কাজ। হ্যাঁ, তারা ছোট নেই, তারা যে কোনো বড় হাউসকে চ্যালেঞ্জ জানানোর মতো কাজ করছে। যেমন আমি নাম ধরে বলতে পারি আলোচনা চক্রের কথা, যেমন আমি নাম ধরে বলতে পারি নিষ্পলকের কথা, যেমন আমি নাম করে এরকম অসংখ্য বলতে পারি, এরকম কথা সংবর্তকের কথা, এরকম অসংখ্য লিটল ম্যাগাজিনের কথা বলতে পারি, যারা কেউ ওই ছোট বৃত্তে আটকে নেই। তাদের নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে, আমাদেরও তৈরি হয়েছে, আমরা চিন্তামই না। বরং আমি বলবো যে আমাদের ওয়েব পত্রিকা এবং লিটল ম্যাগাজিন থেকে খুঁজে পাওয়া লেখক নিয়ে তথাকথিত আমাদের এখানকার বড় হাউস আমাকে ফোন করে বলেছে নাম্বারটা দাও তো শুনি। আপনার শুধু অভিজ্ঞতা বলছি না, আপনার অভিজ্ঞতা পজিটিভ হতে পারে, আমি সার্বিকভাবে বলছি এই চেতনাটা আমাদের লিটল ম্যাগাজিন আন্দোলনে কাজ করে। আর যারা বড় হয়ে গেছেন তারা তাদের পত্রিকার দাম এত রাখছেন, 500 টাকা একটা বিশেষ কোনো পত্র কজন কিনতে পারবে? হ্যাঁ, দাম এইটা এখন একটা আরএসএস কিন্তু এটা করছে না, একদমই তাই। এবার আরএসএস বা আমি বলবো কি বলবো, ওই এনবি এর বইগুলো, ন্যাশনাল বুক এজেন্সি, বা ধরুন ওই মানে যারা মূলত ধরুন একটা পলিটিক্যাল জায়গা থেকে বইটা করছেন এবং যাদের স্পন্সরশিপ বা যাদের দায়ভার বহন করেন পেছন থেকে কোনো না কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ভাবনা আমাদেরও আছে। অরাজনৈতিক তো কিছু হয় না, ওটা মিথ্যে কথা, ফেক কথা। আর নিরপেক্ষ ব্যাপারটাও একেবারে টোটালি ফেক ব্যাপার, এটা আমরা বিশ্বাসও করি না। তো সেক্ষেত্রে আরএসএস যেটা করছে, আরএসএসের তো একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন, অবশ্যই এবং একটা মৌলবাদী সংগঠন। আমরা সেক্ষেত্রে একটা ফ্যাসিস্ট সংগঠন, সেইখানে দাঁড়িয়ে আপন পাঠের মতো অসংখ্য লিটল ম্যাগাজিন যারা কাজ করছে, তারা কিন্তু অবশ্যই রাজনৈতিক কাজ করছেন। এবং আমি আরএসএস রাজনৈতিক কাজ করছেন সেটা বুঝেছি, আপনি কি বলছেন আমি সেটারই উত্তর দিচ্ছি। তারা সেই মানে কাউন্টার দেওয়ার মতো কাজকর্মই করছেন। তারাও যে চিন্তা করছেন না তা নয়। আসলে কি, আমি আরও একটা কথা বলি, এই যে ধরুন পাতার ক্ষেত্রে আরএসএস যে ধরনের যে কোনো বই একটা ধর্ম বিক্রি করতে তাদের যে পরিমাণ ইজি টু অ্যাক্সেস, আমরা যে কথাগুলো বিক্রি করছি সেটা কিন্তু অতটা ইজি টু অ্যাক্সেস না, এটা আপনাকে বুঝতে হবে। প্রথম দূরে যায়, ফলে সেই জীবনের জোড়ার গল্প বই মেলায় আপন পাঠের সন্দীপ নট্ট আমাদের সঙ্গে আছে। সন্দীপ, প্রথম যে কথাটা একটু আগে আমরা আলোচনায় করতে করতে কেটে গেল, সেটা হচ্ছে এই মুহূর্তে ইউটিউবটা কি আপনার মনে হয় যে লিটল ম্যাগাজিন বনাম ইউটিউব দ্বন্দ্বটা কি এরকম, নাকি ইউটিউব লিটল ম্যাগাজিনের একটা অংশ আছে? আমার উল্টোটাই মনে হয়। এখন হচ্ছে ইউটিউব বরং বিভিন্ন ছোট পত্রিকার বন্ধু বলতে পারেন, প্রেমিকা
বলতে পারেন। হ্যাঁ, এখন এই সোশ্যাল মিডিয়াও যে ছোট পত্রপত্রিকাগুলো আছে তাদের অসংখ্য গ্রুপ আছে, তাদের কোনোটা পাঠকদের নিয়ে, কোনোটা শুধু লেখকদের নিয়ে, কি বিষয় হবে সেটাও ফেসবুক গ্রুপে আলোচনা হচ্ছে। তারপরে পাঠক কি চাইছেন সেটা জানতে চাওয়া হচ্ছে, কি লেখক তালিকা হবে সেটা অবধি জানতে চাওয়া হচ্ছে, এবং কি কি বিষয় নিয়ে লেখা হবে সেগুলো নিয়ে হচ্ছে পত্রিকার সংখ্যাও হচ্ছে। ইউটিউব চ্যানেল আমাদেরও একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। শুধু না, আমরা অসংখ্য ফেসবুক লাইভ করেছি বিভিন্ন লেখককে নিয়ে, বিভিন্ন বিষয়ের ওপর। আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে আপন পাঠ নামেই, পত্রিকার নামেই। সেটা শুধুমাত্র বই এবং মুক্ত চিন্তা, যুক্তি চর্চা, এই ট্যাগলাইন নিয়ে, যেটা আমাদের পত্রিকারও ট্যাগলাইন। আমরা বলি আমাদের পত্রিকা, পাবলিকেশন, ইউটিউব চ্যানেল, ওয়েবজিন, এই টোটালটা একটা সমাজবিজ্ঞান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেরই 4টে ইউনিট বলতে পারেন, 4টে শাখা, যে শাখায় আমরা কাজ করি, বা 4টে মাধ্যম। তার মধ্যে আমরা ইউটিউবটাকেই একই গুরুত্ব দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল আপন পাঠ আসছে, যে চ্যানেলে আমরা একইভাবে বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকার না, বিতর্ক করব। বিতর্ক বলতে একদম মানে এরকম নয় যে যা হয় ওই ঘন্টাখানেক সঙ্গে অমুক তমুক, এই চারি সব চ্যানেলগুলোয় যা যা চলে ওসব নয়, খেউর না। সত্যিকারের জানেন, বোঝেন, পড়াশুনো করেন এমন লোকজন নিয়েই কোনো একটা বই নিয়ে বিতর্ক হতে পারে। আমি কথার কথা বলছি, আশিস লাহিড়ীর ফ্যাসিবাদ নিয়ে একটা বিতর্ক হবে। আমার সামনের এই বিশিষ্ট বরেণ্য সাংবাদিক বা উনি যা আছেন বা ইন্দ্রনীল, হয়তো আমি বললাম যে এই বইটা কয়েকটা জায়গা ধরে যে এভাবে কেউ ভাবেনি আর আগে, তখন ওরা বললেন না না, এর আগে ভাবা হয়েছে। এই এটা তো কথা সবসময় করার চেষ্টা করে, এটা চমৎকার। তো আমরা বই ধরে ধরে এটা করতে চলছি, এবং শুধু তাই নয়, লেখককে নিয়ে, লেখকের এই বই সম্পর্কে তার বিরুদ্ধের প্রশ্নগুলো, যে পাঠক পড়ছেন না, কেন পড়ছেন না সেটা জানতে চাওয়াও আমাদের একটা অন্যতম কাজ হবে। যে এই ইউটিউব চ্যানেলটাকে মূলত একই ধারণা, একই জায়গা থেকেই, শুধুমাত্র আপন পাঠের বইপত্র নয়, আরও অসংখ্য লিটল ম্যাগাজিন যারা এ ধরনের কাজকর্ম করছে তাদের সবাইকে নিয়েই চলার মূলত পত্রিকা, এবং এই মুক্ত চিন্তা, যুক্তি চর্চার এই ভাবনার ধারে কাছে যে সমস্ত পত্রিকা ও বইপত্র পড়বে, সেই সমস্ত বইপত্র ও পত্রিকা নিয়েই আমাদের এই ইউটিউব চ্যানেলটা আরও বড় আকারে আসছে। এবার একটু অন্য জায়গায় যাই। আপনাদের অভিনন্দন। এখন একটা কথা বলা হচ্ছে যে 2024-এ যদি ফ্যাসিস্ট শক্তি ভারতবর্ষের নির্বাচনে যেতে, তাহলে ভারতবর্ষে আর সংসদীয় গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং গতবার বাংলা নির্বাচনের সময়ও দেখেছিলাম অনেক প্রগতিশীল লেখক তাদের লেখা থেকে যে বিদ্রোহী অংশগুলো ছিল সেগুলো ছেড়ে দিচ্ছেন একটা পার্টি ক্ষমতায় আসবে এই ভয়ে। তাহলে 2024-এর নির্বাচনকে একজন সৃজনশীল মানুষ হিসেবে আপনি কিভাবে দেখছেন? এই নির্বাচনের মূল লক্ষ্যটা কি? প্রথমত বলি যে আপন পাঠ কোনো রাজনৈতিক দলের মুখপত্র নয়, কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়। এখানে 21 থেকে এই প্রসঙ্গে আরেকটু যোগ করে দিই আমি, যে ভারতবর্ষে কিন্তু লেখকরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। গোবিন্দ পানসারেকে খুন হতে হয়েছে শিবাজিকে লেখার জন্য। একদম আপন পাঠ কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান যেমন নয়, কিন্তু অবশ্যই আপন পাঠের মতো অসংখ্য লিটল ম্যাগাজিনের যেমন একটা নির্দিষ্ট অবস্থান থাকে, এবং অবশ্যই সেটা রাজনৈতিক অবস্থান, আদর্শগতভাবেই একটা নির্দিষ্ট অবস্থান থাকে, আমাদেরও আছে, এবং সেটা ফ্যাসি বিরোধী। আমি নিশ্চিত ভারতবর্ষের মানুষ এতটা অর্বাচীন নন যে একটা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় চলে আসবে। তারপরেও বলছি, ভারতবর্ষের মানুষ অর্বাচীন নন, এটা সত্যি কথা। কিন্তু এই যে 80% মিডিয়া পরিবার, বড় বড় মিডিয়া হাউস আদানির দ্বারা কিনে নিয়ে যেভাবে দখল হয়েছে, ভারতবর্ষ ফ্যাসিস্ট শক্তিকে এর আগে
সেভাবে দেখেনি। এর ফলে এর পরবর্তীতে ধরুন ওনার কথাটাকে আমি ধরে নিচ্ছি, কোনো মতেই এই সরকার আসবে না, আসার কোনো জায়গা নেই। কারণ সাধারণ মানুষ, সারের দাম বাড়ছে, কৃষকের এত বড় বড় এই যে আজকেও কৃষক মুভমেন্ট, আমাদের সংহতি যাত্রা হবে, এই কৃষকদের মিছিলটাও ঢোকার কথা আজকে দিল্লিতে, খবর পেয়ে যাবার কিছুক্ষণের মধ্যে, তারাও লড়ছেন। এত বড় কিসের জন্য? এবং শুধু তাই না, আপনি যারা হচ্ছে শ্রম আইনটা দেখুন, শ্রম কোড যা হয়েছে, শিক্ষাক্ষেত্রটা দেখুন, স্টুডেন্টদের ক্ষেত্রে যেভাবে বেসরকারীকরণ হচ্ছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে একইভাবে বলবো, কোথাও একটা লিয়াজও মেনটেন হচ্ছে কিনা। হট করে ইন্ডিয়া জোট কেন ছাড়লো মুখ্যমন্ত্রী বললেন কিছুদিন আগে, শুনলাম সবটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। কারণ উনি তো মাঝে মাঝে আরএসএসকেও বলেন এর মধ্যে কোনো দোষ খুঁজে পান না, এটা আরও ভয়ানক। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলছি, আপন পাঠ এবং তার সহযোগী বন্ধুরা, লিটল ম্যাগাজিনের বন্ধুরা, তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করবে না। তারা ফ্যাসি বিরোধী অবস্থানের জায়গা থেকে তারা চূড়ান্তভাবে কেন্দ্রীয় এই সরকারের বিরোধিতার জায়গাতে থাকবে এবং সেই ফ্যাসি বিরোধী অবস্থান থেকেই বলছি, যদি রাজ্যের সরকার কোনো রকম মিত্রতার জায়গায় যায় বা থাকে, তাদেরও বিরুদ্ধে অবস্থান একেবারে স্পষ্ট করবে। আপন পাঠের আগাগোড়া অবস্থান এটা স্পষ্ট এবং তারপরেও থাকবে। তার জন্য যদি কখনো কখনো ঝাঁপ বন্ধ করে দিয়ে লড়াই করতে হয়, রাস্তায় তো নামেই, আমাদের এখানে অধিকাংশই অ্যাক্টিভিস্ট লেখক, তারা রাস্তাতেই থাকবে এবং এ লড়াই চলবে। আমরা আমাদের পত্রিকা পাবলিকেশন নিয়ে সরাসরি বলছি, আরএসএস, বিজেপি, মৌলবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমাদের থাকবে, ছিল, আছে, থাকবে। জাপাল ছাত্র একবার বলেছিলেন যে কখনো কখনো কলম তুলে নেওয়ার থেকে রাস্তার লড়াই অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে দেখুন লিটল ম্যাগাজিনের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমরা এখানে অনেক ভালো ভালো কথা বলতে পারি, কিন্তু পাড়ায় কোনো লিটল ম্যাগাজিন কর্মী যদি আক্রান্ত হয়, তার যদি আজকে দারিদ্র্যের সমস্যা থাকে, তার পাশে কি আদেও দাঁড়ানোর মতো আমরা কোনো মেকানিজম আদেও গড়ে তুলতে পেরেছি? এটা তো আমাদের প্রবল ব্যর্থতা। হ্যাঁ, এটা আমাদের একটা ব্যর্থতা ঠিকই, কিন্তু এটা সংগঠিত হচ্ছে, সংগঠিত আকারও আছে, এমন আকার আছে, অবশ্যই আছে, মানে সেট করা হয়েছে, এসব করা যাবে না ইত্যাদি, বারবার ফোন এসছে, তারপরেও তারা সেই সংখ্যা প্রকাশ করেছে। আমাদের এই এবছরের এই গল্প সংখ্যার ক্ষেত্রেও একই জিনিস হয়েছে যে অমুকের গল্প ছাপা যাবে না, এগুলো লেখক তালিকা দেখতে চাওয়া হয়েছে এবং আমরা সেগুলো যথারীতি বোল্ডলি লড়াই করেছি। আপন পাঠ ওয়েবজিনকে রীতিমতো হ্যাক করা হয়েছে, 2-3 বার বন্ধ হয়েছে। আপন পাঠ AEPAN, আপন পাঠ PATH.com-টাকে অফ করে দিয়ে আমাদের এখন APON দিয়ে চালাতে হচ্ছে। এই সবটাই হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে আমাদের তীব্র অবস্থান এবং এই উগ্র অবস্থানের জন্যই আমাদেরকে বারবার হ্যাক করা হয়েছে। আমাদের পত্রিকা বের করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছে এবং আমাদের বারবার বলা হয়েছে যে এটা হলে, মানে আমরা কি বলবো, সরকারি বা রাষ্ট্রের দিক থেকেও আমরা টাকা পয়সা, বিজ্ঞাপন পাবো ইত্যাদি বিভিন্ন মারফত আমাদের কাছে। আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও যেমন সহযোগিতা নিই না, কোনো সরকার, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো বিজ্ঞাপনও আমরা ছাপি না এবং আমাদের একমাত্র শক্তি যারা আমাদের পাঠক এবং আমাদের এই মুক্ত চিন্তা চর্চা করছেন নিয়মিত, যারা অসংখ্য মানুষ, অসংখ্য ছোট ছোট গ্রুপ থিয়েটার দল, অসংখ্য কি বলবো, যারা নিয়মিত এই ধরনের অ্যাক্টিভিস্ট কাজকর্ম করছেন তাদের, এবং অবশ্যই বারবার বলবো এই তরুণ প্রজন্মের একটা বড় অংশ অল্প বয়সী পাঠক, এদের কথা অনস্বীকার্য। যে 1000 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছেন, আমরা তাদের পাশেও তো গেছি, লিটল ম্যাগাজিন থেকেও দলবদ্ধভাবে গেছিলাম তাদের পাশে, আমরা ছিলাম, আছি, থাকবো। তারা তো জেনুইন চাকরির, এটা কারো বাবার ক্ষমতা নেই এই চাকরি কারা, তা দয়া করছেন নাকি? এটা কারো, এই যে গভর্নমেন্টগুলো চলে, কারো বাবার পয়সায় চলে নাকি? আমাদের ট্যাক্সের পয়সায় চলে। সেই ট্যাক্সের পয়সা নিয়ে যে যা ইচ্ছা তাই করতে পারেন নাকি? সংবিধান বিরোধী কাজ করছেন যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্যেরও এরকম বহু উদাহরণ দেওয়া যায়। তবু এই মুহূর্তে আমরা বলবো, এই 22 তারিখে আমরা যে মিছিল করলাম লিটল ম্যাগাজিন ইত্যাদি ক্ষেত্রে, বইমেলার ক্ষেত্রে, পুলিশের ভূমিকা স্যালুট
জানাবার মতো। যেটা করছেন পজিটিভ কাজ, সেগুলো তো বলতেই হবে। এবং এগুলোর সাথে সাথে বলবো এর এই দুটো চ্যানেলের মধ্য দিয়ে আমাদের সমস্ত মুক্তমনা মানুষকে যে একবার প্রশ্ন করবেন নিজেকেও, ভুল করবেন না দয়া করে, আমাদের পাশে থাকুন এবং আরএসএস বিজেপির এগেনস্টে পশ্চিমবঙ্গকে কলুষিত হতে দেবেন না। এখানে একটা প্রশ্ন, এবার আরএসএস বিজেপি থেকে আবার আমরা ন্যারেটিভসে ফিরব। ক্রমশ ধূসরতার চর্চা সাহিত্যে একটা আর্টস ফর আর্টস সেকের জায়গা কি নিয়ে আসছে না? যে গল্প বা যে কোনো সাহিত্যের যে মজাটা ছিল, ধরুন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন, একটা অদ্ভুত মজা তৈরি করে। কিন্তু অনেক লেখা, অনেক বিষয় এমন থাকে যেগুলো এত ধূসর হয়ে যায়, সেখান থেকে এক তীব্র দক্ষিণপন্থারই জন্ম হয় না? একটা দারুণ কথা বললেন, তার উত্তর হচ্ছে এই বইটা, শান্তনু ভট্টাচার্যের লেখা একটি আখ্যানের জন্ম হয় যখন। একটু পড়ে দেখুন, সকলকে বলবো। একদম এর মধ্যে যেমন সিরিয়াস আলোচনা, মানে এই গল্পগুলো প্রত্যেকটা গল্প পড়ুন এবং বলবো যে এখানে যেমন আপনি যে ন্যারেটিভ চাইছেন, একটু আনন্দ চাইছেন, সেগুলোও যেমন পাবেন, পরীক্ষা নিরীক্ষাও পাবেন। এখনকার গল্পকাররা যা লিখছে, যারা পড়ছেন না, আপনারা কল্পনা করতে পারবেন না কি লিখছেন তারা। সব পাবেন, সব পাবেন, একটু পড়ুন প্লিজ, একটু পড়ুন। চেনেন না, জানেন না বলে কাজ করবেন না। শান্তনু ভট্টাচার্যের গল্পের বই পড়ুন। আমার মতো অসংখ্য লিটল ম্যাগাজিন থেকে ছোট ছোট প্রতিষ্ঠান যারা এই মুক্ত চিন্তার চর্চা করছে, আপনারা আখর বলে একটি প্রতিষ্ঠান আছে, তাদের বইপত্র দেখুন। আপনারা রূপালী বলে একটি পাবলিকেশন আছে, তাদের বইপত্র দেখুন। একইভাবে এরকম অসংখ্য ছোট ছোট অর্গানাইজেশন যারা মুক্ত চিন্তার চর্চা এবং যেটা বারবার আমরা একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি, এবং স্পষ্ট করে বলতে গেলে বাম পন্থার চর্চা চাষ বা আরো গণতান্ত্রিক ভাবনার চর্চা চাষ, এই পত্রিকা ও পাবলিকেশনগুলো তথাকথিত পার্টি বাউন্ডারি বা পার্টি চিন্তা কোথাও তো একটা নিয়ন্ত্রণ করে, এই নিয়ন্ত্রণকে না মেনে তারা মুক্তভাবে কাজ করছে। সুবহানাল্লাহ, কে আবাদ। নরেশ দা, একটা খেলা হবে নাকি ন্যারেটিভসের? কিসের খেলা? ন্যারেটিভসের। হ্যাঁ, ন্যারেটিভসের খেলা হতে পারে। একটা প্রশ্ন, একটা সিম্পল প্রশ্ন আপনাদের সবাইকে করছি। ফ্যাসিবাদ 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 আজকের নয়, মানে জার্মানির তার আগের থেকেও যদি ধরি চলছে। তার উল্টো দিকে শ্রমজীবীরা এখনো কোনো হাসিবাদ 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 তৈরি করতে পারেনি। লিটল ম্যাগাজিন এখনো এক হওয়ার জন্য লড়ছে, মিডল ম্যাগাজিন এক হওয়ার জন্য লড়ছে, নাটকের লোকেরা এক হওয়ার জন্য লড়ছে। যেখানে এত ভালো গল্পগুলো ছাপা হচ্ছে, তার প্রমোশনে হয়তো আমরা কোথাও ফেল করছি বলে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, ইংলিশ মিডিয়াম থেকে ওয়ার্ল্ড সাহিত্য তারা পড়ছে, বাংলা পড়ছে না। এইখানে আমাদের কি আর একটা পথ বার করা উচিত না? হ্যাঁ, একদম ওনার সাথে আমরা একমত। এবং এটা নিয়ে যে আমরা ভাবছি না, একটা তো বোঝেন ছোট পত্রিকা থেকে একটা ছোট পাবলিকেশন, আমাদের মানে আর্থিক সংগতিও খুব অল্প, তার মধ্যেও আমরা লড়াইটা করছি। আমি এর মধ্যে কতগুলো সুখবর দিই, সেটা হচ্ছে এমন প্রতিষ্ঠানও আছে, এমন প্রতিষ্ঠানও হচ্ছে যারা এগিয়ে আসছেন। এবং এনআরসি নিয়ে একটা চমৎকার কাজ যেমন হচ্ছে, সেটা বাংলায় লেখা, সেটা ইংরেজিতে হচ্ছে। গল্পের ক্ষেত্রে বলি, সাক্ষ্যজিতের বই ইংরেজিতে অনুবাদ হচ্ছে। আমাদের যে গল্পকারের বই, তাদের বইগুলো নিয়েও হচ্ছে, ইংরেজিতে কাজ করবেন। আমাদের সঙ্গে কোলাবোরেশন চাইছে, একটা বড় প্রতিষ্ঠান চেয়েছিল, সে নাম করা প্রতিষ্ঠান। আমরা রিভিউজ করেছি, কারণ আমরা নিজেরাই করবো এটা। সেটা ছোট করে কাজটা শুরু, ছোট করে হলেও শুরু হবে। আরো অনেক রকম ভাবনা আছে। একটা কি বলে ওটাকে, সমবায় ভাবনাও আমাদের মধ্যে এসছে, যেটা কেরালে আছে, যে ইংরেজি বইয়ের ক্ষেত্রে শুধু আমাদের বই না, হয়তো ধরুন আখরের একটা বই, রূপালীর একটা বই, বা ধরুন এরকম আরো যে প্রতিষ্ঠানগুলো আছে ছোট। কোঅপারেটিভ সম্বন্ধে যেটা বলতে যাচ্ছিলেন, একটু এলাবোরেট করে দিন, মানুষের বুঝতে সুবিধা হবে। কোঅপারেটিভ মুভমেন্ট লিটল ম্যাগাজিনে কি করে হচ্ছে? এটা হচ্ছে, আমি এইভাবে বলতে চাইছি যে এই যে পার্টিকুলার পাবলিকেশনগুলো, 4-5টা পাবলিকেশন, এরা তাদের যে বইগুলোকে ইংরেজিতে পাবলিশ করতে গেলে, হয়তো আমি কথার কথা বলছি যে আখরের কোনো একটা বই আমরা 4টে পাবলিকেশন মিলে ঠিক
ঠিক করলাম যে এটাকে আমরা ইংরেজিতে করব। এখানে আমরা প্রত্যেকে ধরুন 100 টাকা ছাপতে, 4টে পাবলিকেশন 25 টাকা করে দিয়ে এই 100 টাকা হচ্ছে আমরা এই বইটা প্রকাশ করলাম। অর্থাৎ এখানে কোথাও একটা সহমত, যদিও সহমত নামে পাবলিকেশন আছে, ইংরেজি পাবলিকেশনই আছে, হ্যাঁ আমি তো সেটা বলছি না, মানে আমি এটা কথার কথা বলছি। এরকম একটা কমন প্ল্যাটফর্মের কথাও আমাদের যে ভাবনায় নেই তা না, এটা আমরা ভাবছি। আবার আমরা আপন পাঠ অলরেডি ইংরেজি পাবলিকেশনে আসছি, সেখানে অমর্ত্য সেনের বই, রামকৃষ্ণ ভট্টাচার্যের বই, মালিনী ভট্টাচার্যের বই, এবং আমাদের যারা তরুণ লেখক, সেটা শান্তনু ভট্টাচার্য থেকে শুরু করে সৌগত, সাক্ষ্যজিৎ, অর্ণব সাহা, তারপরে হচ্ছে আরও যারা আছে, তাদের একটা গল্পের কালেকশন নিয়ে আমাদের চিন্তা ভাবনা শুরু হয়েছে। ফলে আমরা এগুলো করব, আমরাও আসছি ইংরেজিতে। তার মানে একদিকে ফ্যাসিবাদরা ট্যাক্সের টাকায় দেশকে বরবাদও করতে পারে, আর আরেকদিকে ছোট ছোট সংগঠনরা এক হয়ে সমবায় সমিতি করেও দেশকে অন্যদিকে নিয়ে যেতে পারে। এবার দেবাশিস দা, এতক্ষণ আমরা ন্যারেটিভস নিয়ে কথা বলছিলাম এবং এখানে গল্প খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে যাচ্ছে। এখন আমরা একটা খেলা খেলব, ন্যারেটিভসের খেলা, এবং গল্প, ভারতীয় গল্প কতদূর লাভ দিতে পারে, তার উল্লম্ঘনটা কতদূর হতে পারে সেখানে যাব। মূলত মহাভারত, রামায়ণ এগুলো ওরাল লিটারেচার, অর্থাৎ মুখে মুখে এই লিটারেচারগুলো লেখা হয়েছে। আমি আপনাদের দুজনকে বলবো এটা ওরাল লিটারেচারের দিকে যাবো, নরেশদাকে বলবো এবং আপনাকে বলবো যে কোনো একটা টপিক দিন, একটা ওরাল লিটারেচার তৈরি করে আজকের মতো আমরা গল্পকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটা শেষ করি। নরেশদা একটা টপিক দিন বা আপনি একটা টপিক দিন। আমি যতক্ষণে দিই আপনি ভাবুন। 1990-তে আমার একটা গল্প লেখা, নিতা নিজের সন্তানকে খুন করছে, মানে তার সন্তান, মানে সন্তান সম্ভবা 7 মাসের তার পেটে বাচ্চা আছে, সে নিজেকে খুন করলো। রাম মন্দির তৈরি হয়েছে, একজন মুসলিম, আমি টপিক বলতে একটা সাবজেক্টের কথা বলছি, আপনি বলুন। একজন হিন্দু ধর্মাবলম্বী রাম মন্দির দেখতে যাচ্ছেন একজন মুসলিম গাড়ি চালকের গাড়ি করে। তাহলে দুটো জায়গা আমরা পেলাম, এখান থেকে আমরা একটা ইন্টারেস্টিং গল্পের দিকে যাব। প্রথমত, নিতা যেদিন আত্মহত্যা করেছিল সে তার ডায়েরিতে লিখেছিল যে তার কোনো কিছু ভালো লাগে না। নিতার বর এক সময় ভালো চাকরি করত, পরে তার চাকরিটা চলে যায় এবং পরে দেখা যায় তার প্রমোশন না, একটু ডিমোশন হয়েছিল। তারপর থেকেই নিতাদের সংসারটা ভেঙে যায়নি, কিন্তু নেতাদের জীবনে অনেক অস্বাচ্ছন্দ্য এসেছিল। বিশেষ করে তাদের গাড়ি কেনার প্ল্যানটা হারিয়ে যায়। এই সময় আমরা দেখি যে নিতার বাড়ির পিসিমা, যে জীবনে কোনো মুসলমানের সাথে যার কোনোদিন সম্পর্ক হয়নি, তিনি মুসলমান বিদ্বেষী হয়ে উঠলেন। কেন হলেন বোঝা গেল না। নিতার পিসিমার মেয়ে একটা দারুণ গাড়ি কিনেছে, তার প্রেমিকের সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তারা দুজনেই, নিতার পিসিমার মেয়ে এক সময় লিটল ম্যাগাজিন করত, সে এখন বড় পত্রিকায় লিখবে বলে কোট আনকোট তার প্রেমিককে লাথি মেরেছে। এবার নিতার পিসিমার মেয়ে রাম মন্দির যাচ্ছে এবং সেটা নিয়ে সে ফেসবুকে পোস্টে ভরিয়ে দিচ্ছে নতুন কিছু একটা দেখাবো বলে। মিডিয়া ভিড় করেছে, নতুন কিছু মানে এক মুসলমান চালক গাড়ি চালিয়ে যাচ্ছে, তিনিও জয় শ্রীরাম বলছে। তা আমি একটু বাজে লোক, দুষ্টু লোক, আমি কানে কানে এই ভদ্রলোকের কাছে গিয়ে বললাম, গুরু তোমার ব্যাপারটা কি বলো তো? তখন সে হেসে আমায় বলল, এমনিতে এখান থেকে অযোধ্যার ভাড়া হয় 3,500, 10,000 পাচ্ছি। 10,000 পেলে যদি একটু জয় শ্রীরাম বলেই দিই, অসুবিধা কিছু আছে? এটাই আজকের গল্প, এবং এই গল্পটার নাম হলো নিতা, রাম মন্দির এবং একটা সম্ভাবনার গল্প। লেখক দেবাশিস চক্রবর্তী। চমৎকার চমৎকার, এটা চমৎকার বললে হবে না, এটা ওরাল স্টোরি। একদম একদম, এটা নিয়েও ভাবা যাবে, আর হাসির বিষয় নয় এটা একদম। এবং এই ধরনের গল্প আমার দারুণ লাগলো গল্পটা। কিছু
কিছু বলবে? হ্যাঁ, আমার দারুণ লাগলো গল্পটা। এরকম ওরাল স্টোরির আমরা ছোটদের নিয়ে একটা আয়োজন করছি, আমরা এনাদেরও সেদিন আহ্বান করব। এটা খুব সম্প্রতি 21শে ফেব্রুয়ারি আমরা এটা করতে চলেছি। এবং এখানে আমরা 3 জন লেখককে পেলাম। নরেশ দা লেখার যেটা যে জন্য বেদব্যাসকে আমরা আজও মনে রাখি। মহাভারত কেউ একা লেখেননি, বেদব্যাস শুরু করেছিলেন, লক্ষ লক্ষ বেদব্যাস মিশে গেছিলেন। ফলে আজকে বেদব্যাস এবং মার্ক্সবাদকে স্যালুট জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে, ওনাদেরও বারবার ধন্যবাদ জানাচ্ছি। এটা বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন। এবং সবাই আমাদের বিশেষ করে লিটল ম্যাগাজিনের, আমি আমাদের লিটল ম্যাগাজিনের সমস্ত গ্রুপে দিয়ে দিচ্ছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে ওনারা কথামুখ এবং ভাবনামুখ দুটো চ্যানেল, কথামুখ এবং ভাবনামুখকে আমরা এটাও অনুরোধ করব, অন্যান্য লিটল ম্যাগাজিনগুলোর অবস্থাও, এবং ওনারা এটা কথা দিয়েছেন যে ওনারা তাদের কাছেও যাবেন একে একে। ওনারা চাইছেনও যে লিটল ম্যাগাজিনে যে অসাধারণ বৈচিত্র্যময় কাজ, যা লেখক লিটল ম্যাগাজিন এখনো বড় হাউসগুলো লেখক সাপ্লাই দিচ্ছে লিটল ম্যাগাজিন, এবং বড় হাউসগুলো রীতিমতো নিয়মিত খোঁজ নিচ্ছেন, এই ছোট পত্র পত্রিকা কিনছেন, এখান থেকে লেখক তুলছেন, বিষয় তুলে নিয়ে যাচ্ছেন। ফলে তারা কোথাও, এই কিছুক্ষণ আগে উনি বললেন যে তারা কোথাও প্রচার পাচ্ছেন না, উনিও বলছেন, ফলে ওনারা চাইছেন তাদের প্রচার দিতে। ফলে আমি আমার সমস্ত বন্ধুদের বলবো, ছোট পত্রিকা, ছোট পাবলিকেশনগুলোকে অবশ্যই কথামুখ এবং বিষয়মুখ, ভাবনামুখ, এই দুটো চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। করার আগে দেবাশিসদা শেষ করবে, তার আগে দুটো কথা বলে নিই। সেটা হচ্ছে ইনকালাব জিন্দাবাদ, খুব ছোট শব্দ। এই শব্দ কোনোদিন বড় ম্যাগাজিনে ছাপা হবে না, কিন্তু মানুষ যখন লড়বে ইনকালাব জিন্দাবাদ এমনি বেরিয়ে আসবে। সবকটা লিটল ম্যাগাজিন, সবকটা ছোট ইউটিউব চ্যানেল অ্যান্ড পোর্টাল চ্যানেল মিলে আমরা যে কত বড়, সেটাতে ভয় পেয়ে একটা ল আসছে। তাই মাথায় রাখবেন, কেউ ছোট না, নিজেকেও ছোট বলা বন্ধ করে দিন, কারণ লিটল ম্যাগাজিনের অ্যাসপেক্টটা অনেক অনেক বড়। আমাদের জন্যে ওরা বেঁচে আছে, আমাদের ট্যাক্সের টাকায় ওরা বেঁচে আছে। তাই আমাদেরকে ঘুরে দাঁড়ানোর পথ সন্দীপ বাবুর মতন মানুষদেরকে চাই, যারা এটাকে এক জায়গায় আনছেন বইয়ের আকারে, কথামুখ আনছে ইউটিউবের মাধ্যমে, ভাবনামুখ আনছে ইউটিউবের মাধ্যমে। আর আপনারা যারা ওই দিক থেকে দেখছেন, তারা কিন্তু এখনো 140 কোটি। আপনারা যদি সমবায় সমিতি পাড়ায় পাড়ায় গড়ে তুলতে পারেন, তাহলে লিটল ম্যাগাজিন বাঁচবে, নাটক বাঁচবে, ইউটিউব চ্যানেলসরা বাঁচবে। আজকে প্রতিদিন আপনারা যা করছেন, ফ্যাসিবাদী লোকেদের ভোট দেন বা না দেন, টাকা তাদের কাছে যাচ্ছে মিসইউজ হওয়ার জন্য। আপনারা যদি বাংলা ভাষা বোঝেন, তাহলে এটাও বুঝবেন যে শুধু ভোট দিয়ে না, সমবায় সমিতিগুলোকে সমৃদ্ধ করতে হবে। मिर्जा गालिब অনেকদিন আগে একটা কথা বলেছিল, হাজারো ख्वाहिश ऐसी कि हर ख्वाहिश में दम निकले, निकले मेरा अरमाल बहुत लेकिन जो निकले कम निकले। অর্থাৎ আমার অনন্ত স্বপ্ন, আমি আমার মতো বাংলায় অনুবাদ করছি, আমার অনন্ত স্বপ্নেও তার কিছু পূর্ণ হয়েছে, বহু কিছু অপূর্ণ রয়ে গেছে। কিন্তু আজকে এই লিটল ম্যাগাজিনে এসে মনে হলো, বহু স্বপ্ন অপূর্ণ থাকলেও স্বপ্নরা হাতে হাত রাখতে পারে। বলে আপনি আমার বন্ধু, যিনি এই অনুষ্ঠানটা 1 সেকেন্ডের জন্যও চালিয়েছেন, তাকে আজকে এই লড়াইয়ে থাকতে হবে। লড়াইটা শুধু আমার নয়, লড়াইটা আপনারও। যদি ফাঁসিবাদের বিরুদ্ধে লড়তে হয়, তাহলে ভাবনামুখ কথামুখকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন এবং এই ইন্ডিপেন্ডেন্ট লিটল ম্যাগাজিনগুলোর পাশে দাঁড়াবেন। আসুন, শঙ্খ ঘোষের ভাষায় বলি, আয় আমরা বেঁধে বেঁধে থাকি। ধন্যবাদ। মাঠকে ছোট করুন, বেঁধে বেঁধে থাকি, একদম। ইনকালাব জিন্দাবাদ। বইগুলো কিভাবে পাওয়া যাবে? আপন পাঠের বইগুলো মেলাতে পাবেন, আমাদের 1 নম্বর গেট দিয়ে ঢুকে, ময়ূক ভবনের উল্টো দিকে 1 নম্বর গেট দিয়ে ঢুকে 112 নম্বর স্টল। আর মেলার পরে আপনারা আমাদের আপন পাঠ পেজ ইত্যাদিতে তো পাবেনই, এছাড়া দুটো নাম্বার আপনারা নিয়ে নিন, 8013664422, 8910808836। এই দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, এছাড়া আমাদের ওয়েবসাইটেও দিয়েও আপনারা ক্রয় করতে পারেন। আর কলেজ স্ট্রিট সহ গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 40টা অনলাইন অফলাইন বই বিপণন কেন্দ্রে আমাদের বই পাওয়া যায়। এরপর আর কথা থাকে না, এরপর আপনারা কথা বলবেন, প্রতিক্রিয়া জানাবেন, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসাকে সুযোগ দেবেন ফাঁসিবাদকে হারানোর। ধন্যবাদ। লিঙ্ক দুটো দেবেন।